হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক আছে ইসলামের ইতিহাস সাবজেক্টের আব্বাসীয়দের যুগে জ্ঞান বিজ্ঞানের উন্নতি। ওকে, সায়েন্টিফিক অ্যান্ড লিটারারি প্রোগ্রেস ডিউরিং দ্য আব্বাসি পিরিয়ড। তোমাদের সিলেবাসে এই টপিকটা আছে। আমরা আগের দিন এই অধ্যায় থেকে কিছুটা পড়েছিলাম। ওকে, আমাদের এই বিষয়টি বাকি ছিল। আমরা আজকে এই আব্বাসি পিরিয়ডে যে জ্ঞান বিজ্ঞানের যে ডেভেলপমেন্ট এই বিষয়টা একটু দেখব। ওকে, প্রথমে বলে রাখি আমরা প্রথমে একটু কনসেপ্ট আলোচনা করব, তারপরে প্রতিটি লাইন ধরে ধরে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসার মতো আমি কোশ্চেনগুলো বলে দেব। প্রয়োজনে তোমরা নোট করে নিতে পারো এবং তোমাদের বইতে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, আমি বলে দেব, তোমরা বইতে একটু দাগ দিয়ে নেবে। ওকে ওকে, চলো তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। দেখো, বলছে আব্বাসীয়দের যুগে জ্ঞান বিজ্ঞানের উন্নতি। ওকে, তোমরা সকলেই জানো যে 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে উমাইয়াদেরকে পরাজিত করিয়েছিল কে? আবুল আব্বাস আস-সাফফা, তাই না? এই আবুল আব্বাস আস-সাফফার হাত দিয়েই তো আব্বাসীয় বংশের সূচনা হয়, তোমরা সকলেই জানো। এই 750 খ্রিস্টাব্দে যে আব্বাসীয় পিরিয়ড শুরু হচ্ছে এবং শেষ হয়েছিল কত সালে? 1258 সালে। আব্বাসীয় বংশের যে পতন যেটা বলি আমরা, সেটা 1258 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে? এই যে পিরিয়ডটা অর্থাৎ 750 থেকে শুরু করে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে, হ্যাঁ, আমরা যে ইতিহাস বই পড়ছি এই ইসলামের ইতিহাসে এই যুগকে জ্ঞান বিজ্ঞানের উন্নতির যুগ বলে অভিহিত করায় অনেক ঐতিহাসিকগণ বলেছেন। ঠিক আছে, কারণ তোমাদের একজন মনীষীর নাম বলি। যেমন এই যুগ সম্পর্কে অর্থাৎ আব্বাসীয় খিলাফত কাল সম্পর্কে একজন ফার্সি ঐতিহাসিক বলেছেন যে জয়ের যুগ চলে গিয়ে সভ্যতার যুগ আরম্ভ হলো। ঠিক আছে, এই যে কোটেশন বা এই ধরনের অনেক ঐতিহাসিকগণ বিভিন্ন উক্তি করেছেন, হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানের উন্নতির সমীক্ষে। ওকে, সো এই আব্বাসীয় পিরিয়ডে অর্থাৎ 750 সাল থেকে শুরু করে 1258 সাল পর্যন্ত এই যে যুগটা, এই যে পিরিয়ডটা, এই যুগটাকে ইসলামের ইতিহাসে জ্ঞান বিজ্ঞানের ডেভেলপমেন্ট যুগ বলে অভিহিত করা হয়েছে। কারণ এই আব্বাসীয় পিরিয়ডে জ্ঞান বিজ্ঞানের দিক থেকে কিন্তু অনেকটা উৎকর্ষ সাধিত হয়েছিল এবং এই যুগে সভ্যতা অনেক চরম শিখরে, ঠিক আছে, পৌঁছে গিয়েছিল। ওকে, আচ্ছা, এবারে আমরা একটু দেখে নেব যে এই যুগে বা এই পিরিয়ডে জ্ঞান বিজ্ঞানের কোন কোন বিষয়গুলো ডেভেলপমেন্ট হয়েছিল, আমরা একটা একটা করে একটু দেখব। ওকে ওকে, দেখো প্রথম পয়েন্টটা যেটা রয়েছে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ। আব্বাসীয় শাসন আমলে ইসলামের ইতিহাসে জ্ঞান বিজ্ঞানের এক নবযুগের সূচনা হয়, যেটা আমি তোমাদেরকে বললাম। এই যুগকে ঐতিহাসিকগণ স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। তাহলে তোমাদের প্রশ্ন কিন্তু আসতেই পারে যে কোন যুগকে, হ্যাঁ, স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। ঠিক আছে, আব্বাসীয় যুগকে কিন্তু ঐতিহাসিকগণ স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। কেন স্বর্ণযুগ বলেছেন? কারণ তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞানের সভ্যতা সংস্কৃতিতে এই যুগ শুধু ইসলামের নয়, বিশ্বের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। উমাইয়া যুগে জ্ঞান বিজ্ঞানের যে বীজ অঙ্কুরিত হয়েছিল তা এই যুগে পূর্বভাবে বিকশিত হয়। হ্যাঁ, যেটুকু আমি তোমাদের বললাম ওই বিষয়টা এখানে বলা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট কি আছে? অনুবাদ কার্যে খলিফাদের পৃষ্ঠপোষকতা। দেখো, আব্বাসীয় খলিফাদের অনেকেই, বিশেষ করে মানসুর, হারুন রশিদ ও মামুন শিক্ষার উদার পৃষ্ঠপোষক ছিলেন। তাদের পৃষ্ঠপোষকতায় বহু গ্রিক, সিরীয়, পারসিক সংস্কৃতি, বিভিন্ন ভাষায় লেখা গ্রন্থসমূহ আরবিতে অনুদিত হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ আরবি ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল বিভিন্ন ভাষার লেখা বইগুলো। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে এই আব্বাসীয় পিরিয়ডকে কিন্তু জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হচ্ছে এবং এই যুগে কিন্তু আমাদের যে অনুবাদ ট্রান্সলেশন যে বিষয়টা থাকে, অনুবাদ কার্য এই আব্বাসীয় পিরিয়ডে কিন্তু উন্নতি সাধিত হয়েছিল, ডেভেলপমেন্ট হয়েছিল। এবং কোন কোন খলিফার পৃষ্ঠপোষকতায় ডেভেলপমেন্ট হয়েছিল আমরা দেখতে পেলাম? মানসুর, হারুন রশিদ, মামুন। ঠিক আছে, এবং আমরা এখানে আরো দেখলাম যে বিভিন্ন ভাষা থেকে, যেমন গ্রিক ভাষা, পারসিক ভাষা, সিরীয় ভাষা, হ্যাঁ, বিভিন্ন ভাষায় লেখা বইগুলো আরবি ভাষায় অনুবাদ করা হতো আর আব্বাসী পিরিয়ডে। আচ্ছা, এখান থেকে তোমাদের পরীক্ষা একটা প্রশ্ন আসে যে কত সালে কে কোথায় বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন? হ্যাঁ, সো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আল মামুন 830 খ্রিস্টাব্দে তিনি বাগদাদে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে মুসলমানদের ইউরোপের ঋণ। আচ্ছা, এখানে বোঝানোর তেমন কিছু নেই, তোমরা একটু পড়ে নেবে, আর এখানে এমসিকিউ কোশ্চেন আছে, আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, আচ্ছা, এবারে আমরা যেটা দেখবো চিকিৎসা শাস্ত্র বা মেডিসিন। আচ্ছা, এই যে মেডিসিন বা চিকিৎসা শাস্ত্র, এটা কিন্তু আব্বাসীয় পিরিয়ডের, ঠিক আছে, বিভিন্ন খলিফাদের পৃষ্ঠপোষকতায়, তাদের খলিফাদের উদ্যোগে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম যে ডেভেলপমেন্টটা হয়েছিল, প্রথম যে উন্নতি সাধিত হয়েছিল সেটা কিন্তু চিকিৎসা শাস্ত্রে হয়েছিল।
এই চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিগণ তারা অবদান রেখে গিয়েছেন। যেমন আমি যদি বলি, তোমরা আলী আত-তাবারি হয়তো নাম শুনেছো, অনেকেই শুনে থাকবে। এই আলী আত-তাবারি কিন্তু চিকিৎসা শাস্ত্রে কিন্তু তার অবদান রয়েছে একটা, হ্যাঁ? তিনি কিন্তু একটা বই লিখেছিলেন চিকিৎসা শাস্ত্রের উপরে। বইটার নাম হচ্ছে ফেরদৌস উল হিকমা। ওকে? এই আলী আত-তাবারি ইনি কিন্তু খলিফা মুতাওয়াক্কিল এনার কিন্তু গৃহ চিকিৎসক ছিলেন। এটা তোমরা মাথায় রাখবে। এগুলো অবশ্যই আসবে, পরপর ধাপে, ধাপে আসবে। এগুলো তোমাদের এই বইতে সব লেখা আছে। ঠিক আছে? এমসিকিউর জন্য এগুলো তোমাদের পড়তে হবে। আমি জাস্ট ২-১ টা কথা না বললে নয়। এইজন্য তোমাদের একটু বলে রাখছি। ওকে? যেহেতু আমি তোমাদের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে ২-১ টা ইনফরমেশন না দিলে নয়। এইজন্য তোমাদের একটু বলে রাখছি। আচ্ছা, এই চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে আরো একজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন, যার নাম হচ্ছে আল রাজি। ইনিও কিন্তু আ ভীষণভাবে অবদান রেখেছেন। এনার একটা বইও রয়েছে। ঠিক আছে? বসন্ত এবং হাম যে রোগটা হয় এ সম্পর্কে কিন্তু তিনি একটা বই লিখেছেন। এছাড়াও কিন্তু আরো অনেক বই তিনি লিখেছেন। হ্যাঁ? এই আল রাজিকে এনাকে কিন্তু মুসলিম বিশ্বের, হ্যাঁ, শ্রেষ্ঠ চিকিৎসাবিদ বলা হয়। এটা তোমরা একটু মাথায় রাখবে। এগুলো আমরা ধাপে, ধাপে পড়ব। এভাবে তোমাদের পয়েন্ট, পয়েন্ট করে দেওয়া রয়েছে। তারপরে জ্যোতিষশাস্ত্র আছে, হ্যাঁ? এগুলো ডেভেলপমেন্ট হয়েছিল। গণিত শাস্ত্র ডেভেলপমেন্ট হয়েছিল, হ্যাঁ? তারপরে আ রসায়ন শাস্ত্র, হ্যাঁ? দর্শন শাস্ত্র, ইতিহাস লিখন শাস্ত্র, হ্যাঁ? এই যে বিষয়গুলো এগুলো কিন্তু ডেভেলপমেন্ট হয়েছিল। তারপরে আছে ভূগোল শাস্ত্র, ওকে? এই বিষয়গুলো কিন্তু আব্বাসি পিরিয়ডে ডেভেলপমেন্ট হয়েছিল। ওকে? আচ্ছা, ভূগোল শাস্ত্র সম্পর্কে তোমাদের বলি। আচ্ছা, ভূগোল শাস্ত্র এটা কিন্তু আব্বাসি পিরিয়ডে খুবই ব্যাপকভাবে ডেভেলপমেন্ট হয়েছিল। খলিফা মামুন, তোমরা সকলের নাম শুনে থাকবে। খলিফা মামুনের রাজত্বকালে আল খারিজমি, হ্যাঁ? সিরাতুল আর্দ, সুরাতুল আর্দ নামে পৃথিবীর একটা মানচিত্র অঙ্কন করেন। ঠিক আছে? এবং বিখ্যাত একটা গ্রন্থ রচনা করেন। কি নামে? সূরাতুল আর্দ। তারপরে পারস্যের একজন বিখ্যাত ভূগোলবিদ রয়েছেন, যিনি কিতাবুল মাসালিক ওয়াল মামালিক নামে একটা গ্রন্থ তিনি রচনা করেছিলেন। সেই গ্রন্থের মধ্যে তিনি আরবদের ব্যবসা-বাণিজ্য এবং চীন, জাপান, কোরিয়ান, হ্যাঁ? এই প্রভৃতি দেশের তিনি বর্ণনা ওই ভূগোল গ্রন্থের মধ্যে করেছেন। এছাড়াও তোমরা আরো নাম পড়ে থাকবে। এছাড়াও আরো অনেক ভূগোলবিদ রয়েছেন যারা বিশেষভাবে অবদান রেখে গিয়েছেন। যেমন যদি বলি হামাদানি রয়েছেন, হ্যাঁ? হামদানি, সরি হামাদানি বলছি কেন? হামদানি, তারপরে রয়েছে বালখি রয়েছে, আল বিরুনি রয়েছে, আল ইদরিসি রয়েছে, হ্যাঁ? এনারা কিন্তু ভূগোলবিদ। আর যদি তোমাদের ভূগোল শাস্ত্রের কথা বলি, এই সময়ে বিভিন্ন ভূগোল শাস্ত্র রচিত হয়েছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল কিতাবুল বুলদান, হ্যাঁ? তারপরে আকালিম, কিতাবুল হিন্দ, এই যে কিতাবগুলো এগুলো কিন্তু বিখ্যাত গ্রন্থ ভূগোল শাস্ত্রের উপরে। ওকে? আচ্ছা। আচ্ছা, এবারে তোমাদেরকে বলি ইতিহাস লিখন শাস্ত্র সম্পর্কে। দেখো, ইতিহাস লিখন শাস্ত্রের ক্ষেত্রে এটা কিন্তু আব্বাসীয় পিরিয়ডের চরমভাবে উন্নতি হয়েছিল বা ডেভেলপমেন্ট হয়েছিল। তোমরা সকলেই জানো যে উমাইয়া যুগে ইতিহাস চর্চা শুরু হয়েছিল, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সেটা কিন্তু উৎকর্ষ সাধন করতে পারেনি। আর এই আব্বাসীয় পিরিয়ডে এসে কিন্তু বিজ্ঞানসম্মত উৎকর্ষ সাধন হয়েছিল। আচ্ছা, এই আব্বাসী পিরিয়ডে ইতিহাস রচনার মুখ্য যে বিষয় ছিল সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, এটা রচনা করা ছিল আব্বাসী পিরিয়ডের আ মুখ্য বিষয়। ওকে? ইতিহাস রচনার ক্ষেত্রে বা ইতিহাস শাস্ত্রের ক্ষেত্রে মুখ্য বিষয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রচনা করা, এটা কিন্তু ছিল। ওকে? আর এই যুগে বিশিষ্ট ঐতিহাসিকগণ ছিলেন আর এই যুগে বিশিষ্ট ঐতিহাসিকগণ যারা ছিলেন, আল ওয়াকিদি ছিলেন, ঠিক আছে? বালাজুরি ছিলেন, ইবনে কুতাইবা ছিলেন, হ্যাঁ? আত-তাবারি ছিলেন, ইবনে খাল্লিকান ছিলেন, ইবনে খালদুন ছিলেন। এনারা কিন্তু ইতিহাস রচনা করেছেন। ওকে? আর যদি আমরা গ্রন্থের কথা বলি সেক্ষেত্রে আব্বাসীয় পিরিয়ডে যে সমস্ত বিখ্যাত ইতিহাস গ্রন্থ রচিত হয়েছিল সেগুলো হচ্ছে কিতাবুল বুলদান, হ্যাঁ? কিতাবুল মাআরিফ, তারিখুর রসুল, কিতাবুল আগানি এটা আবুল ফারাজ ইসফাহানির লেখা। খুবই সুন্দর একটা কিতাব। ঠিক আছে? কিতাবুল আগানি। আবুল ফারাজ ইসফাহানি ইনি লিখেছেন। ওকে? সো এই সমস্ত কিতাব কিন্তু আব্বাসীয় পিরিয়ডে লেখা হয়েছিল, যেগুলো গুরুত্বপূর্ণ কিতাব বা বই। ওকে? ওকে, এবারে তোমাদের দর্শন শাস্ত্র সম্পর্কে বলি। দেখো, দর্শন শাস্ত্র কিন্তু এটাও আব্বাসী পিরিয়ডে এটা ভালো প্র্যাকটিস হতো বা ভালোই চর্চা হতো। ঠিক আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং দর্শন শাস্ত্রের যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ব্যক্তিগণ তারা অবদান রেখেছেন। আব্বাসী পিরিয়ডে মূলত দার্শনিকদেরকে দুটো ভাগে ভাগ করা হতো। আচ্ছা, একটা হচ্ছে যারা উদারপন্থী বা অ্যারিস্টটলীয় দার্শনিক, আর অপরটি হচ্ছে গোড়াপন্থী বা ইসলামিক দার্শনিক। ওকে? বা ইসলামিক দার্শনিক। ওকে? মূলত এই ২ শ্রেণীর দার্শনিক ছিল আব্বাসী পিরিয়ডে। আর এনাদের মধ্যে যে সমস্ত দার্শনিকগণ উল্লেখযোগ্য ছিলেন, হ্যাঁ? ইবনে সিনা ছিলেন, ইবনে রুশদ ছিলেন, তুফাইল ছিলেন, আল ফারাবি ছিলেন, ঠিক আছে? ইমাম গাজ্জালি ছিলেন, হ্যাঁ? কোথায় গাজ্জালির নাম? আ ইমাম গাজ্জালি, এই যে ইমাম গাজ্জালি, ঠিক আছে?
ইনিও কিন্তু একজন দার্শনিক ছিলেন। আচ্ছা, অনেকগুলো নাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তো এগুলো হচ্ছে মূলত দার্শনিক এনারা ছিলেন। আচ্ছা, এবারে যদি আমরা তানাদের রচিত কিতাবের সংখ্যা দেখি, সেক্ষেত্রে আল-কিন্দি ইনি দর্শনের উপর 265, ওকে, 265 টি বই লিখেছেন। আল-কিন্দি দর্শনের উপরে 265 টি বই তিনি রচনা করেছেন। হ্যাঁ, তারপরে ইমাম গাজ্জালির যদি আমরা বইয়ের সংখ্যা দেখি, 400 টি তিনি গ্রন্থ রচনা করেছেন। হ্যাঁ, এবং তার মধ্যে তাহফাতুল ফালাসিফা একটা মূল্যবান গ্রন্থ। এভাবে আমরা অনেক বইয়ের নাম দেখতে পাবো, অনেক দার্শনিকদের নাম দেখতে পাবো, যেগুলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করার সময় পড়বো। ওকে, সেই হচ্ছে আমাদের দার্শনিক বা দর্শন শাস্ত্র সম্পর্কে দেখলাম। এবারে যদি আমরা একটু ধর্মতত্ত্ব সম্পর্কে দেখি, সেক্ষেত্রে কিন্তু আব্বাসী পিরিয়ডে আমরা দেখতে পাবো যে সেখানেও কিন্তু ধর্মশাস্ত্রের একটা ভালো রকম প্র্যাকটিস হতো বা চর্চা ছিল। এই আব্বাসী পিরিয়ডে কিন্তু কোরআনের তাফসির করা, তারপরে হাদিস শাস্ত্র এবং আইন, হ্যাঁ? আইন শাস্ত্র বলতে ফিকহ, ঠিক আছে? আইন শাস্ত্র বলতে ফিকহ, হ্যাঁ? ইত্যাদি বিষয়ে কিন্তু ভীষণভাবে গবেষণা চলতো এই আব্বাসী পিরিয়ডে। তারপরে তোমরা যদি দেখো যে সিয়াসেত্তার হাদিস এবং ফিকহ শাস্ত্রের বিভিন্ন বই, অধিকাংশ বই কিন্তু এই আব্বাসী পিরিয়ডেই রচিত হয়। এই হচ্ছে বিষয় আমাদের। এই ধর্মশাস্ত্রের পাশাপাশি কিন্তু চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে গণিত শাস্ত্র, ভাষা, হ্যাঁ? ল্যাঙ্গুয়েজ যেটা বা ভাষা শাস্ত্র, এগুলোও কিন্তু যথেষ্টভাবে উৎকর্ষ সাধিত হয়েছিল এই আব্বাসী পিরিয়ডে। ওকে, আমি আর এগুলো বিস্তারিতভাবে বলছি না, অনেকটাই লং হয়ে যাচ্ছে ভিডিওটি। এবারে আমি তোমাদেরকে এমসিকিউ যে কোশ্চেন গুলো এখান থেকে পড়ার মতো বা তোমাদের মনে রাখতে হবে, সেগুলো একটু তোমরা দেখে নাও। ওকে, ওকে। তাহলে প্রথমে আমরা দেখছি যে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়। আব্বাসী পিরিয়ডকে স্বর্ণযুগ বলা হয়। কেন বলা হয়? তোমরা আশা করি বুঝতে পেরেছো। কারণ এই যুগে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছিল। ওকে। নেক্সট প্রশ্ন আমাদের যেটা পড়তে হচ্ছে যে বায়তুল হিকমা কে কত সালে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? এটা হচ্ছে আমাদের আল মামুন 830 খ্রিস্টাব্দে বাগদাদে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তারপরে আমাদের পড়তে হবে যে অ্যালজেব্রা এটা কোন শব্দ? ঠিক আছে? অ্যালজেব্রা হচ্ছে এটা মূলত আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে বীজগণিত। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের পড়তে হবে আলকলি, আলকোহল এগুলো কি শব্দ? হ্যাঁ, এগুলো কিন্তু আরবি শব্দ। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন যেটা আছে যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, হ্যাঁ, বা খলিফাদের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম যে উন্নতি বা যে ডেভেলপমেন্টটা হয়েছিল, সেটা কোন বিষয়ের উপরে? সেটা হচ্ছে আমাদের চিকিৎসা শাস্ত্রে। ওকে, ওকে, তারপরে তোমাদেরকে পড়তে হবে যে খলিফা মুতাওয়াক্কিলের গৃহশিক্ষক কে ছিলেন? ওকে, আলিয়াত তাবারি ইনি ছিলেন খলিফা মুতাওয়াক্কিলের গৃহশিক্ষক। নেক্সট একটা বইয়ের নাম তোমাদের পড়তে হবে, যে প্রশ্নটা এভাবে আসতে পারে যে কে ফেরদৌস উল হিকমা নামে একটি গ্রন্থ বা বিখ্যাত গ্রন্থ রচনা করেন? সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে আলিয়াত তাবারি। ওকে, আলিয়াত তাবারি। নেক্সট আল রাজির পূর্ণ নাম কি? আল রাজির পূর্ণ নাম হচ্ছে আবু বাকার মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজি। ওকে, আচ্ছা, তারপরে তোমরা পড়বে যে কে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসাবিদ ছিলেন? অ্যান্সার হয়ে যাবে আল রাজি। তারপরে তোমাদের পড়তে হবে যে বসন্ত ও হাম সম্পর্কিত বিখ্যাত গ্রন্থ আল জুদারি আল হাসবা, এই বইটি বা এই গ্রন্থটি কে রচনা করেন? তোমাদের অ্যান্সার হয়ে যাবে আল রাজি। ওকে, আচ্ছা, আমি তোমাদের টেক্সট বই থেকে কোশ্চেনগুলো পড়ে যাচ্ছি, নাহলে স্ক্রিনে দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাচ্ছে। তোমরা জাস্ট একটু বইটা খুলে রাখো এবং আমি যেগুলো বলবো পরপর তোমরা একটু দেখে নেবে। ওকে, অবশ্য বইতে আমার দাগ দেওয়া রয়েছে, আমার সুবিধা হবে বলতে, যেহেতু আমি স্ক্রিনে প্রত্যেকটা হাইলাইট করতে চাই, একটু সময় লেগে যাচ্ছে। আমি তোমাদের দ্রুত প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও পারলে। আচ্ছা, তারপরে তোমাদের পড়তে হবে আল রাজির চিকিৎসা শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কি? সেটার অ্যান্সার হয়ে যাবে আল হাদি। ওকে, ওকে। আলী বিন আব্বাস কে ছিলেন? পারস্যের জরস্টীয় বংশোদ্ভূত মুসলমান ছিলেন। কিতাব আল কিতাব আল মালিক নামে বিশ্বকোষ কে রচনা করেন? আলী বিন আব্বাস। ওকে, আলী বিন আব্বাস। কিতাব আল মালিক ল্যাটিন জগতে কি নামে পরিচিত? সেটার অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আছে, তোমরা এটা লিখে দেবে। ওকে, আচ্ছা, নেক্সট আলী বিন আব্বাসের যুগে সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ কে ছিলেন? আবু আলী হোসাইন বিন সিনা। ওকে, আবু আলী হোসাইন বিন সিনা।
আচ্ছা, কে ইউরোপে আবিসিনা নামে পরিচিত? আবু আলী হোসেন বিন সিনা। ওকে, এনাকে ইউরোপে কিন্তু আবিসিনা বলা হতো, অর্থাৎ ইউরোপে ইনি আবিসিনা নামে পরিচিত। তাহলে পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে যে কে ইউরোপে আবিসিনা নামে পরিচিত, সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে আবু আলী হোসেন বিন সিনা। কানুনুল হিকমা নামক গ্রন্থটি কে রচনা করেন? ওকে, আবু আলী হোসেন বিন সিনা, আবু আলী হোসেন বিন সিনা। ওকে, নেক্সট, কানুন গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার হয়ে যাবে আবু আলী হোসেন বিন সিনা। তাশরিক এটি কে রচনা করেন? সেটা তোমাদের অ্যান্সার হবে আবুল কাসিম। ওকে, আবুল কাসিম আর তাশরিক রচনা করেন। ওকে, তাহলে আমরা চিকিৎসা স্বাস্থ্য সম্পর্কে যত রকম কোশ্চেন দেখলাম, এবার আমরা জ্যোতিষ স্বাস্থ্য এখান থেকে দেখব। আচ্ছা, এখানে তোমাদের প্রথমেই যে কোশ্চেনটা থাকে যে আল মাসতামাল জ্যোতিষ শাস্ত্র কে রচনা করেন? হ্যাঁ, আল নেহা ভেন্দি। ঠিক আছে, আল নেহা ভেন্দি ইনি কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র আল মাসতামাল রচনা করেছিলেন। ওকে, আল নেহা ভেন্দি। ওকে, নেক্সট, কে মান মন্দির প্রতিষ্ঠা করেন? খলিফা মামুন, এটা বাগদাদে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছিলেন। আচ্ছা, নির্ঘণ্ট প্রাচ্য কে রচনা করেন? আল খারিজমি। জ্যোতির্বিজ্ঞানের সংক্ষিপ্তসার কে রচনা করেন? অ্যান্সার হয়ে যাবে আল ফারাগনি। হ্যাঁ, এখানে কিন্তু বানান ভুল রয়েছে, আ ল হবে, ঠিক আছে, এখানে র দেওয়া রয়েছে। অ্যান্সার হয়ে যাবে আল ফারাগনি। ওকে, তারপরে জ্যোতিষশাস্ত্রের সংক্ষিপ্তসার কে ল্যাটিন ভাষায় অনুবাদ করেন? সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার করতে হবে ক্রিমিনাল জিয়াড। ওকে, ক্রিমিনাল জিয়াড, এটা কিন্তু ক্রিমিনাল নয়, হ্যাঁ, ক্রিমিনাল, এটা একটু ঠিক করে নেবে। ওকে, আচ্ছা, তারপরে গণিত শাস্ত্র এখান থেকে তোমাদের, আচ্ছা, তারপরে গণিত শাস্ত্র এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো মূলত হয়ে থাকে, পরীক্ষা আসতেই পারে যে হিসাব আল জাফর ওয়াল মুকাবিলা গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার হয়ে যাবে আল খারিজমি। ওকে, আল খারিজমির একটি বীজগণিতের উপর উৎকৃষ্ট গ্রন্থের নাম লেখো। হিসাব আল জাফর ওয়াল মোকাবিলা, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, কোথা থেকে অ্যালজেব্রা শব্দটার উৎপত্তি হয়েছে? অ্যান্সার হয়ে যাবে হিসাব আল জাফর ওয়াল মোকাবিলা গ্রন্থ থেকেই এই অ্যালজেব্রা নামের উৎপত্তি হয়েছে। ত্রিকোণমিতি সম্পর্কে প্রথম কে গ্রন্থ রচনা করেন? তৈয়াব। ঠিক আছে, তৈয়াব ইনি কিন্তু ত্রিকোণমিতি সম্পর্কে প্রথম গ্রন্থ রচনা করেছিলেন। ওকে, আচ্ছা, আমি কিন্তু তোমাদের স্ক্রিনে দাগ দিয়ে দিচ্ছি না, অনেকটা সময় লেগে যাচ্ছে, আমি আমার বই থেকেই পড়ছি এবং তোমরা বইতে একটু মিলিয়ে নাও। ওকে, নেক্সট, আচ্ছা এখন, আচ্ছা, যেটা আমি বললাম এই যে ত্রিকোণমিতি সম্পর্কে প্রথম গ্রন্থ রচনা করেন, হ্যাঁ, স্ক্রিনেও দেখিয়ে দিলাম। চলো, নেক্সট কোশ্চেন তোমাদের পড়তে হবে যে কে আধুনিক বীজগণিতের আবিষ্কারক? হ্যাঁ, ঈসা আল মাহাদি, ঈসা আল মাহানি। ওকে, ইনি কিন্তু আধুনিক বীজগণিতের আবিষ্কারক। ঠিক আছে, ঈসা আল মাহানি। ওকে, আলী বিন মোহাম্মদ আল কালাহাদির লেখা একটি গ্রন্থের নাম লেখো। সংখ্যাসূত্র। সংখ্যাসূত্র গ্রন্থ কে রচনা করেন? আলী বিন মোহাম্মদ আল কালাহাদি। আমি কিন্তু কোশ্চেনগুলো যেরকম ভাবে হয় সেভাবেই কিন্তু তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের প্রশ্ন আসলে তোমরা সহজে আনসার করতে পারো এবং কেমন ভাবে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে তোমরা নিজেরাই একটু ইঙ্গিত করতে পারো। ওকে, নেক্সট তোমাদের পড়তে হবে রসায়ন শাস্ত্র থেকে যে আলকেমি এটি কি শব্দ? এটা হচ্ছে আরবি শব্দ। ঠিক আছে, কারা রসায়ন শাস্ত্রকে আলকেমেরি বলতো? কারা বলতো? এটা হচ্ছে আরবরা। আচ্ছা, আলকেমি ও কেমিস্ট্রি বা রসায়ন এই শব্দ কোথা থেকে উদ্ভূত হয়েছে? এটা হবে আলকিমিয়া হতে। আলকেমি বা রসায়ন শাস্ত্রের চর্চা কোথা থেকে আরম্ভ হয়? খালিদ বিন ইয়াজিদ মাবিয়া হতে। হ্যাঁ, খালিদ বিন ইয়াজিদ মাবিয়া হতেই এই এই আলকেমি বা রসায়ন শাস্ত্রের চর্চা শুরু হয়েছিল বা আরম্ভ হয়েছিল। কে পাশ্চাত্যের জাবের নামে পরিচিত? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, কে পাশ্চাত্যের জাবের নামে পরিচিত? সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে জাবের ইবনে হাইয়ান। হ্যাঁ, জাবের ইবনে হাইয়ানকে পাশ্চাত্যের জাবের নামে তিনি পরিচিত ছিলেন। কাকে আধুনিক রসায়নের জনক বলা হয়? হ্যাঁ, এটাও কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষায়। অ্যান্সার হয়ে যাবে জাবের ইবনে হাইয়ানকে আধুনিক রসায়নের জনক বলা হয়। জাবের ইবনে হাইয়ান রসায়ন শাস্ত্রের উপর কয়টি গ্রন্থ রচনা করেন? 500 গ্রন্থ রচনা করেন। ওকে, জাবের ইবনে হাইয়ানের কয়েকটি গ্রন্থের নাম লেখো। হ্যাঁ, প্রশ্ন দিতেই পারে, সেক্ষেত্রে তোমরা কি লিখবে? কিতাব আল রহমা, কিতাব আত তাজমি, হ্যাঁ,
ও আল জিবাক আল সারকা, ঠিক আছে, বা সার্কি, হ্যাঁ, এখানে সার্কি রয়েছে, আমি ভুল বললাম। ওকে, অ্যান্সার হয়ে যাবে কি আল জিবাক আল সার্কি। ওকে, এই যে ৩টি কিতাব তোমরা নামগুলো একটু পড়ে রাখবে। ওকে, আচ্ছা, এখান থেকে আর তেমন কোনো কোশ্চেন নেই। এবারে দর্শন শাস্ত্র, এখান থেকে যে কোশ্চেনগুলো মেইনলি হয়, পরীক্ষা আসতেই পারে যে ইসলাম জাহানের দার্শনিকগণ কত ভাগে বিভক্ত। হ্যাঁ, তোমাদেরকে আমি পড়িয়েছি বা বলেছি, এখানে দেখতেই পাচ্ছ দুভাগে বিভক্ত। একটা হচ্ছে উদারপন্থী বা অ্যারিস্টলীয় দার্শনিক, আর একটা গোড়াপন্থী বা ইসলামী দার্শনিক, রাইট? উদারপন্থী বা অ্যারিস্টলীয় দার্শনিক কাদের বলা হয়? কয়েকজনের নাম লেখো, ঠিক আছে? তোমরা পড়বে যে গ্রিক দার্শনের দ্বারা যারা অধিকতর প্রভাবিত হয়েছিল তারাই উদারপন্থী দার্শনিক নামে পরিচিত। এই দলে ছিলেন আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ, ইবনে তুফাইল। ওকে, তারপরে তোমাদেরকে পড়তে হবে কাদের গোড়াপন্থী বা ইসলামী দার্শনিক বলা হয়, কয়েকজনের নাম লেখো। কুরআন ও হাদিসের শিক্ষা দ্বারা যারা অধিকতর প্রভাবিত হয়েছিলেন তাদের বলা হয় গোড়াপন্থী। হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম জাফর সাদিক, ইমাম আল রাজি, ইমাম গাজ্জালি প্রমুখ। নেক্সট তোমরা এবার দার্শনিকদের সম্পর্কে একটু পড়ে রাখবে। যেমন আল-কিন্দি কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 813 খ্রিস্টাব্দে কুফায় জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আল-কিন্দির পুরো নাম কি? আবু ইয়াকুব ইবনে ইসহাক, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা পড়বে। ওকে, আচ্ছা, আল-কিন্দির কয়টি গ্রন্থ রচনা করেন? আল-কিন্দি কয়টি গ্রন্থ রচনা করেন? 265টি গ্রন্থ রচনা করেন। এটা তোমাদেরকে আমি বলেছি। ওকে, নেক্সট আল-ফারাবি কে ছিলেন? মুসলিম জাহানের একজন সর্বশ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ। ঠিক আছে? আল-ফারাবি। আমি কিন্তু প্রতিটা লাইন ধরে, ধরেই কিন্তু কোয়েশ্চেন গুলো তুলে দিচ্ছি যে কেমনভাবে কোয়েশ্চেন গুলো আসবে। তোমরা প্রয়োজনে নোট করে নেবে, ওকে? আচ্ছা, এবং এগুলো কিন্তু তোমাদের অবশ্যই করে মুখস্থ করতে হবে। শুধুমাত্র নোট করলে হবে না, এগুলো তোমাদের পড়তে হবে। কারণ এগুলো কিন্তু ভাইটাল কোয়েশ্চেন, হ্যাঁ? তোমরা যদি এভাবে পড়ো, আমি যেভাবে বলে দিচ্ছি, হ্যাঁ? হয়তো কোয়েশ্চেন বেশি হচ্ছে। তোমরা যদি এখন থেকে এভাবে প্র্যাকটিস করে যাও, একটা সিঙ্গেল নাম্বার কিন্তু তোমাদের আনকমন থাকবে না। সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং সেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে। ওকে। আল-ফারাবি কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? 870 খ্রিস্টাব্দে ট্রান্সে অক্সিয়ানার ফারাবে তিনি জন্মগ্রহণ করেন। কিতাবুল মুস্কি আল কাবির এই গ্রন্থটি কে রচনা করেন? আল-ফারাবি। ওকে, চলো এবারে আমরা ইবনে সিনা থেকে যে কোশ্চেন গুলো আসার মতো একটু দেখব। আচ্ছা, ইবনে সিনা সম্পর্কে তোমাদের পড়তে হবে যে ইবনে সিনা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? বুখারার নিকটবর্তী আফসানা নামক স্থানে তিনি 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ইবনে সিনা কয়টি গ্রন্থ রচনা করেন? 125টি গ্রন্থ রচনা করেন। কিতাবুস সিফা কে রচনা করেন? আবু আলী হোসাইন বিন সিনা। ওকে, আবু আলী হোসাইন বিন সিনা। কিতাবুস শিফা কয়টি খণ্ডে বিভক্ত? 18টি খণ্ডে বিভক্ত। ইমাম গাজ্জালি কয়টি গ্রন্থ রচনা করেন? 400 গ্রন্থ রচনা করেন। ওকে, ইমাম গাজ্জালি কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন দার্শনিক, এটা তোমাদের পড়তে হবে। তাহলে ইমাম গাজ্জালি কয়টি গ্রন্থ রচনা করেন? 400 গ্রন্থ রচনা করেন। তাহফাতুল ফালাসিফা এই গ্রন্থটি কে রচনা করেন? ইমাম গাজ্জালি। আচ্ছা, ইমাম গাজ্জালি রচিত দুটি গ্রন্থের নাম লেখো। তোমরা দুটো নাম লিখে দেবে, যে ইয়াহইয়া উল উলুমুদ্দিন, কিয়ামায়ে সাআদাত, ঠিক আছে? এই দুটো নাম তোমাদের লিখতে হবে। ওকে, ওকে, চলো এবার আমরা দেখব ইতিহাস লিখন শাস্ত্র। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো একটু পড়তে হবে সংক্ষেপে বলে দেই। আচ্ছা, প্রথম ইসলামী ইতিহাসের লেখক কে? হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। আলী বিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ মাদাইনি। ওকে, আলী বিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ মাদাইনি কত হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন? 135 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি না, তোমরা বই থেকে দেখে নেবে। ওকে, আমি যেগুলো বলছি সমস্ত কিছু কিন্তু আমি বই থেকে বলছি। যেহেতু স্ক্রিনে দেখাতে গেলে একটু টাইম লেগে যাচ্ছে, আমাকে স্ক্রিনে বারবার সরিয়ে, সরিয়ে দেখাতে হচ্ছে, একটু সময় ইনভেস্ট হচ্ছে। তোমাদেরকে বলবো তোমরা বই থেকে দেখে নেবে। আমি জাস্ট বলে যাচ্ছি আমার টেক্সট বুক থেকে জাস্ট আমি কোশ্চেন গুলো বলে দিচ্ছি। ওকে, নেক্সট তোমাদের পড়তে হবে যে কে সিরাতে রসুল নামে একটি গ্রন্থ রচনা করেন? বিখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক। আচ্ছা, তারপরে মাগাজি গ্রন্থ কে রচনা করেন? আল ওয়াকিদা, আল ওয়াকিদি, হ্যাঁ, আল ওয়াকিদি ইনি মাগাজি গ্রন্থ রচনা করেন। আল বালাজুরির পূর্ণ নাম কি? আহমদ বিন ইয়াহইয়া আল বালাজুরি। ফুতহুল বুলদান ও আনসাবুল আশরাফ এই গ্রন্থটি কে রচনা করেন? আল বালাজুরি। বালাজুরি কি বেশি পান করতেন? ভারতীয় ভাং, হ্যাঁ, ভাং, তোমরা ভাঙার গান পড়েছো,
কাজী নজরুল ইসলামের, তাই না? ক্লাস 10 এ মাধ্যমিকে পড়েছিলে। কারার এই লৌহ কপাট ভেঙে ফেলে করের অপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী, হরি ও তরু নিশান, তাই না? সো এই হচ্ছে ভাং। ইনি বালাজুরি, ইনি কিন্তু ভারতীয় ভাং খেতে ভালোবাসতেন বা পছন্দ করতেন। ঠিক আছে? আচ্ছা, আল আখবার আল আখবারুত তিওয়াল গ্রন্থ কে রচনা করেন? আল দিনওয়ারি, ঠিক আছে? আল দিনওয়ারি। কে কিতাবুল মারিফ গ্রন্থ রচনা করেন? মুসলিম বিন কুতাইবা, ঠিক আছে? মুসলিম বিন কুতাইবা ইনি কিতাবুল মারিফ গ্রন্থ রচনা করেন। ওকে। আত-তাবারির পুরো নাম কি? এটা তোমরা পড়বে। আবু জাফর মুহাম্মদ ইবনে জাবির আত-তাবারি। কাকে ইসলামের ইতিহাসের জনক বলা হয়? আবু জাফর মুহাম্মদ ইবনে জাবির আত-তাবারিকে, এটা তোমাদের বলেছিলাম। তারিখুর রসুল ওয়াল মুলুক গ্রন্থটি কে রচনা করেন? আবু জাফর মুহাম্মদ ইবনে জাবির আত-তাবারি। কিতাবুল আগানি কে রচনা করেন? তোমাদেরকে বলেছিলাম আবুল ফারাজ ইসফাহানি, ঠিক আছে? কিতাবুল আগানিকে, আচ্ছা, কাকে আরবদের দলিল বলা হয়? কিতাবুল আগানি, হ্যাঁ? কিতাবুল আগানিকে কিন্তু আরবদের দলিল বলা হয়। কারণ এখানে কিন্তু আরবদের সমস্ত কিছু, দুঃখ কান্না থেকে শুরু করে হাসি, হ্যাঁ, সমস্ত কিছু এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এমনকি বেদুইন জীবনের কাহিনী, হ্যাঁ? বেদুইনদের যে বিষয়গুলো থাকে সমস্ত কিছু কিন্তু কিতাবুল আগানিতে লিপিবদ্ধ করা হয়েছে। ওকে। আচ্ছা, তারপরে তোমাদের পড়তে হবে আল মাসুদির পুরো নাম কি? আবুল হাসান আলী আল মাসুদি। কাকে আরবদের হেরোডোটাস বলা হয়? আবুল হাসান আলী আল মাসুদুকে আরবদের হেরোডোটাস বলা হয়। ওকে, নেক্সট। কে মুইজুজ জাহাব ওয়া মাআদিল আল জাওহার গ্রন্থ রচনা করেন? আবুল হাসান আলী আল মাসুদি। কামিল গ্রন্থ কে রচনা করেন? ইবনে আসির। উসুদ আহা গাবাহ এই নামে একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, যেটা কে রচনা করেন এবং তাতে কি লিপিবদ্ধ করেন? ইবনে আসির ৭৫০০ জন সাহাবীর জীবনে তিনি এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন। ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ, তোমাদের কিন্তু ইবনে খালদুন সম্পর্কে পড়তে হবে। হ্যাঁ, ইনি ১৩৩২ খ্রিস্টাব্দে তিউনিসে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, নেক্সট। মুকাদ্দামা কে রচনা করেন? ইবনে খালদুন। কে কিতাবুল ইয়াব আল দিওয়ানুল মুবতাদা ওয়াল ফি আইয়াম আল আরব ওয়াল আজাম ওয়াল বারবার এই কিতাবটি বা এই গ্রন্থটি কে রচনা করেন এবং কয়টি খণ্ডে বিভক্ত? ঠিক আছে? তোমাদের কিন্তু এই প্রশ্নটা আসার চান্স নেই, তারপরে আমি বলে দিলাম। যেহেতু তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে আমি খুঁটে, খুঁটে সব কোয়েশ্চেন, যত রকম কোয়েশ্চেন রয়েছে সব কোয়েশ্চেন আমি মানে বার করে দেব বই থেকে। এজন্য আমি তোমাদের টোটাল কোয়েশ্চেনগুলোই বলে দিচ্ছি। তবে এটা পরীক্ষায় আসার মতো নয়। আবার দিতেও পারে, না আসার কি আছে, তাই না? চলো। সো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ইবনে খালদুন ৩ টে খণ্ডে বিভক্তি। ওকে? তাহলে আমাদের মোটামুটি ইতিহাস শাস্ত্র হয়ে গেল। এবার আমরা ভূগোল শাস্ত্রটা একটু দেখব। এখানে তোমাদের বেশি প্রশ্ন নেই। কয়েকটি ৭-৮ টা কোয়েশ্চেন রয়েছে। যে কিতাব সূরাতুল আরদ কে রচনা করেন? আল খারিজমি। কিতাবুল মানাসিক ওয়াল মামালিক, হ্যাঁ? এই গ্রন্থটি কে রচনা করেন? ইবনে খুরদাদবি, ঠিক আছে? কে কিতাবুল বুলদান গ্রন্থ রচনা করেন? আল ইয়াকবি। কাকে মুসলিম ভূগোল শাস্ত্রের জনক বলা হয়? আল ইয়াকবিকে, হ্যাঁ? আল ইয়াকবিকে মুসলিম ভূগোল শাস্ত্রের জনক বলা হয়। কে কিতাবুল বুলদান গ্রন্থ রচনা করেন? আল হামাদানি। ওকে, হামাদানি ইনি কিন্তু কিতাবুল বুলদান রচনা করেন। ওকে। আল আলাক আল নাফিসা এই গ্রন্থটি কে রচনা করেন? রুশতা। কে সূরাতুল আকালিম গ্রন্থটি রচনা করেন? আল বালখি। ওকে। কিতাবুল মাসালিক আল মামালিক গ্রন্থটি কে রচনা করেন? আল ইস্তাখারি। ওকে, আল ইস্তাখারি ইনি কিন্তু কিতাবুল মাসালিক আল মামালিক গ্রন্থটি রচনা করেন। হুম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো। ওকে। আহসানুত তাকসিম ফি মারিফাতুল আকালিম এই গ্রন্থটি কে রচনা করেন? আল মাকদিসি। ওকে। আল বিরুনি পূর্ণ নাম কি? আবু রাহিয়ান মোহাম্মদ বিন আহসান। হ্যাঁ, আল বিরুনি পুরো নামটা তোমাদের পড়তে হবে। ওকে। কিতাবুল হিন্দ কে রচনা করেন? আল বিরুনি। কিতাবুত তাফহিম কে রচনা করেন? আল বিরুনি। মুজালুসুল বুলদান কে রচনা করেন? ইয়াকুত হামাবি। ওকে, ইয়াকুত হামাবি। মুজামুল উদাবা এটা কে রচনা করেন? ইয়াকুত হামাবি। তারপরে তোমাদের পড়তে হবে কে রিহালা গ্রন্থ রচনা করেন? ইবনে বতুতা, ঠিক আছে? ইবনে বতুতা ইনি রিহালা গ্রন্থ রচনা করেন। ওকে। এখানে আরো একটা প্রশ্ন রয়েছে যে কিতাবুল রোজারি এই গ্রন্থটি কে রচনা করেন? এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে আল ইদ্রিসি। ওকে, আল ইদ্রিসি কিতাবুল রোজারি গ্রন্থ রচনা করেন। কে কাকে নুরাসের লিপি পুস্তক করে উপহার দেন? খলিলুল্লাহ শাহ দক্ষিণাত্যের সুলতান ইব্রাহিম আদিলকে, হ্যাঁ, ইব্রাহিম আদিল শাহকে কিন্তু উপহার দেন। কাকে কলমের রাজা বলা হয়? মিয়া খলিলুল্লাহ শাহকে কলমের রাজা বলা হয়।
ইহইয়াউল উলুমে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিসের বর্ণনা দিয়েছেন? বিধিসম্মত ও নিষিদ্ধ সঙ্গীতের একটি বর্ণনা দিয়েছেন। তার মতে সঙ্গীত হচ্ছে স্নায়ু ও মস্তিষ্কের খাদ্য। ওকে? তাহলে স্নায়ু ও মস্তিষ্কের খাদ্য হচ্ছে সঙ্গীত। এই কথাটি কে বলেছেন? এটা হচ্ছে ইমাম গাজ্জালী। ওকে? ইব্রাহিম আল মাউসলির উস্তাদের নাম কি? ঠিক আছে? ইব্রাহিম আল মাউসলির উস্তাদের নাম কি? ইমাম গাজ্জালী। ইব্রাহিম আল মাউসলি কি হিসাবে পরিচিত ছিলেন? উচ্চাঙ্গ সঙ্গীতের উস্তাদ হিসাবে। ওকে? ইখওয়ানুস সাফা কে রচনা করেন? ইবনে মুকাফফা। ওকে? ইখওয়ানুস সাফা রচনা করেন ইবনে মুকাফফা। তাহলে আমরা কিন্তু আব্বাসী পিরিয়ডের যে অধ্যায়টা ছিল আমাদের সিলেবাসে আমরা কিন্তু টোটালটাই কমপ্লিট করে ফেললাম। ওকে? আমাদের যে টপিক ছিল আমি একবার দেখিয়ে দেই তোমাদের স্ক্রিনে। এক সেকেন্ড। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন, সোসাইটি অ্যান্ড কালচার আন্ডার আব্বাসী পিরিয়ড অ্যান্ড অলসো তোমাদের এখানে ইনক্লুড ছিল সায়েন্টিফিক অ্যান্ড লিটারেরি প্রোগ্রেস ডিউরিং দ্য আব্বাসী পিরিয়ড। আমি কিন্তু তোমাদের দুটো বিষয় কিন্তু বুঝিয়ে দিলাম এবং কোশ্চেন অ্যান্সার তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওকে? সো চলো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবে এবং তোমাদেরকে একটা গুড নিউজ বলি, আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। সো চলো তাহলে থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থেকো এবং সকলে ভালো করে স্টাডি করো। চলো।